কাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। বিষয় নাশকতা ও অগ্নি নিরাপত্তা। অগ্নি নিরাপত্তার সঙ্গে নাশকতা এই শব্দটি আসলে মেলে কিনা এই প্রশ্ন আমার নিজেরও আছে। এরপরও বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের কথা বলা হয়, যদিও এটি সাংবাদিকতার জায়গা থেকে কতটা যুক্তিযুক্ত এটি নিয়ে বিস্তর আলোচনার বিষয় আছে। তবে এই যে পরপর সিরিজ অগ্নিকাণ্ড, এই তিনটি অগ্নিকাণ্ড এবং কম বেশি তিনটিরই একই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য। সর্বশেষ যেটি, সেটি তো ভয়াবহ। বাংলাদেশের প্রধান বিমানবন্দর, এবং যেটি পুড়ে যাওয়াতে শুধু ক্ষয়ক্ষতি তো অর্থনৈতিক ক্ষয়ক্ষতি এবং অন্যান্য সব কিছু মিলিয়ে তো সেই বিষয়টি অবশ্যই আমাদের বেদনাদায়ক, কিন্তু এরপরেও এর চেয়েও বড় বিষয় যে বিদেশের মাটিতেও আমাদের ভাবমূর্তির জায়গাটি এবং আন্তর্জাতিক বিমানবন্দরে অন্য বিমানগুলো নামার বিষয় দারুণ একটি জটিল পরিস্থিতিতে রয়েছে দেশ। আমরা আজকের বিষয় নিরূপণ করেছি নাশকতা ও অগ্নি নিরাপত্তা। এই বিষয়ে কথা বলার জন্য, বিশেষ করে অগ্নি নিরাপত্তা নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং ধন্যবাদ। রয়েছেন প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আজকের শিরোনামটি দেখে আলোচনা শুরু করব। শাহজালাল বিমানবন্দরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, স্বাভাবিক হচ্ছে ফ্লাইট শিডিউল, যাচাই বাছাই করে বলা যাবে আগুনের সূত্রপাত, জানিয়েছে ফায়ার সার্ভিস। ক্ষতির পরিমাণ এখনই জানা সম্ভব নয়, সব অভিযোগ আমলে নিয়েই তদন্ত হবে, জানালেন বিমান উপদেষ্টা। এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্যান্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। বিলিয়ন ডলারের ক্ষতি, দাবি ব্যবসায়ীদের। জুলাই সনদ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার রাজনৈতিক অঙ্গীকার, মন্তব্য আলী রিয়াজের। এই দলিল কোনো কমিশনের একক দলিল নয়, এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার রাজনৈতিক অঙ্গীকারপত্র। পূর্ণাঙ্গ বাস্তবায়নে দরকার সবার সমর্থন, সই করল গণফোরাম। পিআর নিয়ে রাজনৈতিক প্রতারণা করছে জামায়াত, অভিযোগ নাহিদ ইসলামের। দেশে নাশকতার পেছনে ফ্যাসিস্টদের হাত আছে, বললেন সার্জিস আলম। এবং জুলাই যোদ্ধাদের সম্মানের চোখে দেখে বিএনপি, সম্মানহানি যাতে না হয় সে চেষ্টা করা হচ্ছে, জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। দর্শক, বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে আপনাদের মতামত, আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সাধারণত ফয়েজ আহমদ, আপনাকে দিয়ে এর আগে বিভিন্ন সময় শুরু করি, কিন্তু আপনার কাছে তো আসবো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসানের কাছেই হলো আমার জানতে চাওয়া। আসলে সুনির্দিষ্ট কী প্রশ্ন করব আমি নিজেও খুব একটা চিন্তা করতে পারছেন, তবে আমি একটি জায়গা থেকে যদি শুরু করি যে আপনি সেখানেই কাজ করেছেন এবং আপনি বিশেষজ্ঞ হিসেবে আমাদেরকে বা দর্শককে জানান যে এই কার্গো ভিলেজ, এটাতে কি ফায়ার ফাইটিং খুবই অপ্রতুল ছিল? আর বিমানবন্দর, এটি তো আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর, সাধারণ চোখে আমরা দূর থেকে তো সাধারণ বিবেচনা এটা মনে করি যে এই আন্তর্জাতিক বিমানবন্দর শুধু মানে গুরুত্বপূর্ণ স্থাপনাই না, এটি আরও বেশি ফায়ার সেফটি সম্পন্ন। এবং আমি যতটুকু জানতাম যে এয়ারপোর্টের নিজস্ব ফায়ার ফাইটিং সিস্টেমও থাকে। এই সব কিছু মিলিয়েই জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি আবার আপনার সাথে তাল মিলিয়ে বলি, খুবই দুঃখজনক একটা ঘটনা, এবং এটা আমাদের অর্থনীতিতে একটা বিরাট ব্যাপক ক্ষয়ক্ষতির প্রভাব ফেলেছে। তো অগ্নি নির্বাপন ব্যবস্থা অবশ্যই প্রতিটা আন্তর্জাতিক বিমানবন্দরে থাকে, এবং আপনি জানবেন হয়তো যে ফায়ার ফাইটিংয়ের ক্ষেত্রে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাটাগরি 9-এ আছে, যার মানে হচ্ছে এটা অবশ্যই সব ধরনের বিমান দুর্ঘটনাজনিত এবং বিমান দুর্ঘটনা ছাড়াও অন্যান্য ধরনের আগুন নির্বাপনের ক্ষেত্রে তার সমস্ত ব্যবস্থাপনা রয়েছে। এবং
কিছুদিন আগেও প্রায় এখানে অডিট হয়, ইন্টারন্যাশনাল আইকাও অডিট হয়, আয়াটা অডিট হয় এবং এয়ারলাইন্সগুলো অডিট করে। তারপরে আপনার টিএসএ, ডিএফটি এই ধরনের অর্গানাইজেশন তারা অডিট করে এবং অডিটেও কিন্তু তারা সবসময় এটাকে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দিয়েছে বলেই কিন্তু অ্যারোড্রোম সার্টিফিকেটগুলো পাওয়া যায়। প্রতিটা এয়ারপোর্ট কিন্তু অ্যারোড্রোম সার্টিফিকেট না পেলে পরে এয়ারপোর্টের কিন্তু আপনার অপারেশনালি রেকগনিশন পায় না। তো সেই হিসেবে এভরিথিং ওয়াজ দেয়ার, সব কিছুই আছে। এখন ঘটনা হচ্ছে যে এই যে আগুনটা ধরলো, এই আগুনটা ধরার পরে এটা ডিটেকশনের জন্য যদি টাইমলি হতো, মনে করেন যখনই আগুনটা ধরেছে ওই স্পট থেকে যদি সময় মতো আপনার সতর্কতা বাণী বা ওই খবরটা এসে ফায়ারে পৌঁছাতো, তাহলে ফায়ার সার্ভিস তো খুব কাছেই। এই ইম্পোর্ট কার্গো, যেখানে এটা কার্গো ভিলেজ না, এটা ইম্পোর্ট কার্গো, সো আমদানি কার্গো এলাকা থেকে ফায়ার সার্ভিসের অফিসটার দূরত্ব খুব বেশি না, হ্যাঁ, খুবই কাছে। তো ওখান থেকে 30 সেকেন্ড বা মানে 40 সেকেন্ডের মধ্যে চলে আসা সম্ভব এবং এসেও গেছে যখন নাকি খবরটা পেয়েছে, আমি জানি ফায়ার ফাইটিং যে ট্রান্সপোর্ট। কিন্তু সময় আরও আগে জানলে হয়তো আরও আগে গিয়ে নির্বাপন করতে পারতো। এইখানে আমি বলবো যে আগুন ধরা এবং আগুন নিভাতে আসার যে সময়টা, এটা আমার মনে হয় একটু কালক্ষেপণ হয়েছে, যার ফলে এটা নির্বাপন করাটা ডিফিকাল্ট হয়েছে। তারপরে যেটা বলবো যে ইম্পোর্ট কার্গোতে অনেক ধরনের আইটেম আসে যেগুলো দাহ্য পদার্থই বলা যায়। তার মধ্যে গার্মেন্টস আইটেম তো আপনারা জানেন, গার্মেন্টসের কাপড় চোপড়, থ্রেড, তারপরে ওটার জন্য ডাইং ম্যাটেরিয়াল, দেন ইওর ফার্মাসিউটিক্যাল জিনিস আসে। সবচেয়ে বড় কথা ওখানে কিন্তু ডেঞ্জারাস গুডস থাকে, লিথিয়াম ব্যাটারি, যেটা নাকি খুব মোবাইলের ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, নিকেল কোডমিয়াম ব্যাটারি, এগুলো তো অবশ্যই আসে এখানে। সো লিথিয়াম ব্যাটারি থেকে কিন্তু অটোমেটিক হিটেও কিন্তু ইগনিশন হয়, আগুন ধরে। ইটস ভেরি হাই। এবং এটা এখন যেটা আইকাও রেগুলেশন, এখন রেগুলেশন অনুযায়ী কিন্তু এটা আমরা চেক ইন ব্যাগেজে নিষেধ করা হয়, এটাকে নিতে হবে হলো হ্যান্ড ব্যাগেজ, মানে হ্যান্ড ক্যারি ব্যাগেজে। সেখানেও কিন্তু এই যে চাইনিজ একটা এয়ারলাইন্সে দেখলাম যে মানে এক্সপ্লোশন হয়েছে। সো এই ধরনের জিনিস থাকে যেসব জায়গায়, এখানে আগুন ধরাটা স্বাভাবিক। এখন কথা হচ্ছে যে আগুন ধরবে, কিন্তু এটা আগুন ধরাটা স্বাভাবিক না, আগুন ধরলে সেটা বড় আকার, হ্যাঁ, আগুনটা স্প্রেড করবে খুব তাড়াতাড়ি এবং স্প্রেড হয়ে গেলে এটাকে নির্বাপন করতে সময় সাপেক্ষ ব্যাপার। তার মধ্যে কথা হচ্ছে যে বিভিন্ন সংস্থা থেকে তো ফায়ার সার্ভিস ইউনিটগুলো এসে নিভানোর চেষ্টা করেছে, কিন্তু এখানে ওই যে বললাম যে ডেঞ্জারাস গুডসের আগুনটা যখন ছড়িয়ে যায়, তখন এটাকে আপনি অনেক সময় প্রপারলি হ্যান্ডেল করতে না পারলে এটা আরও বেড়ে যাবে। এবং ওই ধরনের ঘটনা হয়তো এখানে ঘটছে এবং আগুন যারা নির্বাপন করে এক্সপার্ট যারা আছে তারা ইনভেস্টিগেশন করলে এটা বেরিয়ে আসবে যে কেন এটা অত ডিফিকাল্ট হলো বা এটা কেন এত স্প্রেড করে গেল। ইম্পোর্ট কার্গো নিয়ে আপনার এমনি নিজস্ব যা ইনফরমেশন, সেখান থেকে আপনার অবজারভেশনটা? আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে ইম্পোর্ট কার্গোটা অ্যাকচুয়ালি যেই হারে এখন ভলিউম অফ কার্গো ইম্পোর্ট হচ্ছে সেই অনুযায়ী তাদের স্পেসটা পর্যাপ্ত স্পেস নাই এখানে। আপনার কার্গোগুলোকে যেভাবে রাখা, হ্যাঁ, খুবই কনজাস্টেড ওয়েতে থাকা এবং এইখানেও ফায়ার ফাইটিংয়ের জন্য একটা অন্তরায় হয়ে দাঁড়াইছে, যেটা হচ্ছে যে আপনি যখন আগুন বাড়ার জন্য, আগুন বাড়ার জন্য এবং আগুন নির্বাপনের জন্য যে প্রতিবন্ধকতাগুলো, যে সঠিক মানে আপনি খুব ইজি ওয়েতে আপনি এন্ট্রি করতে পারছেন না, হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এখানে যেভাবে কার্গোগুলো রাখা হয়েছে সেখানে অটোমেশন করে র্যাকের উপরে রাখা বা এগুলো করার পরেও আরও কার্গো রয়ে যাচ্ছে। সো যার ফলে এটা নতুন টার্মিনালে শিফট না হওয়া পর্যন্ত এই সিচুয়েশনটা প্রিভেল করবে। তো এটার থেকে উত্তরণের জন্য যত শীঘ্র সম্ভব থার্ড টার্মিনালের জন্য যে ইম্পোর্ট কার্গো কমপ্লেক্সটা তৈরি হয়েছে ওইটাতে যখন শিফট হয়ে যাবে, আই হোপ দেয়ার উইল বি নো প্রবলেম লাইক দিস, এরকম ধরনের দুর্ঘটনা ঘটবে না। সাধারণত আপনি তো সেখানে এমনিতেও কাজের সময়ও গিয়েছেন, সেখানকার ফায়ার ফাইটিং পরিস্থিতিতে আপনি বললেন, এমনি এই এলাকাগুলো থেকে সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত না সাধারণভাবেই চলাচল? এটা আমরা সাধারণত দুই ভাগ করি একটা এয়ারপোর্টকে, এয়ার সাইড অ্যান্ড ল্যান্ড সাইড। এয়ার সাইড ইজ এ ভেরি সেন্সিটিভ এরিয়া, আমরা বলি সিকিউরিটি রেস্ট্রিক্টেড এরিয়া, SRA। এখানে কিন্তু পাসধারী ব্যক্তি ছাড়া
অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ ঢোকা নিষেধ, ঢুকতে পারবে না। বিকজ 8 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়, একটা মাত্র এন্ট্রি, গেট 8 বা অনেকে হ্যাঙ্গার গেট বলে। এখান দিয়ে ঢোকার সময় আপনাকে বিভিন্ন রকমের সিকিউরিটি স্ক্যানিং হয়ে তারপর আসতে হবে। আপনার আইডি কার্ড চেক, আপনার বডি স্ক্যানিং, দেন আপনার ব্যাগ তল্লাশি। ইম্পোর্ট কার্গোর অবস্থান কোথায়? ইম্পোর্ট কার্গো হচ্ছে 8 নম্বর গেট থেকে ঢুকবেন, ঢোকার পরে হাতের বাইরে। এয়ারপোর্টের সিকিউরিটির কোন মানে কতটুকু মাত্রার গুরুত্বপূর্ণ? 100% সিকিউরিটির আন্ডারে এটা টোটাল সিকিউরিটির আন্ডারে। আচ্ছা। সো এটাতে বহিরাগত লোক মানে অনুমোদিত বা যে অথরাইজ না, সেই লোক ঢোকার সম্ভাবনা নাই। আনলেস যদি আপনি এখন বলা যেতে পারে যে হ্যাঁ অনেক সময় ঢুকে সেটা মানে মানে নর্মাল। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো অনেক অনেক খবর আসে যে কেউ এমনি সেখানে কি কি উপাদান ছিল এটার কি জানতে পেরেছেন নাকি কারোর সাথে কথাটা? মানে ইম্পোর্ট কার্গো থেকে ইম্পোর্ট কার্গোতে নর্মাল আমি যেটা বললাম, আপনার আইটেমগুলোর মধ্যে গার্মেন্টসের রোল থাকে, যেগুলো কাপড় আসে, গার্মেন্টস অ্যাক্সেসরিজ থাকে, তারপরে ফার্মাসিউটিক্যালস থাকে, তারপরে আপনার ওই যে বললাম ইলেকট্রনিক গুডস থাকে, ইম্পোর্টেড অনলাইন শপিং এ। আগুনের মাত্রা দেখে কি সেখানে বার্স্ট হয়েছে এরকম মনে হয়? বার্স্ট হতে পারে যে জিনিসটা, সেটা হচ্ছে এই কেমিক্যালস প্লাস ইওর ব্যাটারিজ বা ইলেকট্রনিক গুডসের সাথে যে ব্যাটারিজগুলো থাকে, এগুলোতে এক্সপ্লোশন হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, সবকিছু মিলিয়ে যে কারণে এত সময় লাগলো এবং পুরোটাই তো ধ্বংসপ্রাপ্ত এখন পুরো অলমোস্ট মানে শেষ পর্যন্ত, অর্থাৎ সে সবকিছু পুড়িয়ে শেষ করছে। সাধারণত রাসায়নিক দ্রব্যের আগুনগুলো এরকমই হয়, রাসায়নিক দ্রব্য পুরোটা শেষ হতে হবে তা ওটা। হ্যাঁ, এটা ঢিকির মতো জলে আর কি। এটা আপনাকে পুরো শেষ হতে সময় নেয়। একবারে যে আপনি পানি দিলেও তারপর দেখা যায় এটা জ্বলতে থাকে। সো এটাকে সময় নিয়ে বা কন্ট্রোল ওয়েতে, স্পেশালি এই ধরনের আগুনে সাধারণত ফোম জাতীয় জিনিস বা তেল জাতীয় যে দাহ্য পদার্থের এগেনস্টে ফোম ইউজ করতে হয়, শুধু পানিতে কিন্তু এটা নির্বাপন হয় না। সো দিজ আর অলসো ভেরি ইম্পর্টেন্ট থিংস টু সি, দ্যাট এখানে ফোমের পর্যাপ্ত পরিমাণে প্রয়োগ করা হয়েছে কিনা বা এ ধরনের জিনিসগুলো, এগুলো হয়তো দেখতে হবে। এগুলো টেম্পারেচারও তো সাধারণ আগুনের চেয়ে অনেক, এটা টেম্পারেচার বেড়ে যাবে এবং আগুনের যে ধোঁয়া এবং তাতে গ্যাসের কারণে মানুষ যারা ফায়ার ফাইটিংয়ে যাবে তারাও সঠিকভাবে কাজ করতে পারবে না। অ্যান্ড হিটের কারণে আশেপাশে গ্লাস ভেঙে যাবে, সেখান থেকে আরেকটা দুর্ঘটনা ঘটতে পারে। এবং বিল্ডিংয়ের যে ওয়ালগুলো আছে সেই এখন এখানে একটা কথা আছে আমি যেটা বলবো, যে ইম্পোর্ট কার্গোতে বা এই ধরনের জায়গায় যেখানে নাকি ডেঞ্জারাস গুডস রাখা হবে, সেখানকার রিটেনশন ওয়ালগুলো বা সেগুলো অগ্নি নিরোধক কিংবা ফায়ার সাস্টেনিং ক্যাপাবিলিটি ওয়াল হওয়া উচিত। এটা ভবিষ্যৎ নতুন যে বিল্ডিং সেখানে আমি দেখিনি, বাট হয়তো দে হ্যাভ কনসিডার দিস থিং। এটা কি ছিল সেটি? এবং আরেকটা জিনিস হচ্ছে যে অটোমেটিক ফায়ার ডিটেকশনের যে ইকুইপমেন্ট লাইক স্প্রিংলার, দেন ইউর ফোম স্প্রেডার, এই ধরনের গ্যাসের মাধ্যমে আধুনিক ব্যবস্থা কি এটা ছিল? এইটাতে ছিল না যতটুকু আমার জানার মতে, এটাতে এগুলো ছিল। ইভেন হাইড্রেন্টও আছে কিনা আই এম নট শিওর। বা ওয়াটার হাইড্রেন্ট যদি থাকতো ইনবিল্ড দেয়ার, তো হাইড্রেন্ট থাকলে ওই ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগে ওই হাইড্রেন্ট থেকে আপনি হোস পাইপ দিয়ে ইউ ক্যান টেক অ্যাকশন। তো সেটাও আমার মনে হয় না ছিল। সোফার আই হ্যাভ সিন, বাট নতুনভাবে নিয়েছে কিনা আমি জানি না, এটাও দেখার বিষয়। আমি আপনার সাথে পরবর্তী আসবো। ফয়েজ রহমান, আপনার কোনো জানার আছে কিনা, অ্যাজ এ বিশেষজ্ঞ হিসেবে তার কাছে কিছু জানা আছে কিনা? না, উনি যেটা বললো উনি তো একদম মানে বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতেই বললো। তো এখানে একটা বিষয় যেটা দাঁড়িয়েছে যে আপনি আগুনের যে ভয়াবহতা, সেটা সাধারণ দৃষ্টিতে দেখলেই বোঝা যাবে যে এটা কত অল্প সময়ের মধ্যে কত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেটার ব্যাখ্যা তো উনি আসলে নানানভাবে করলেনই। সেটা হচ্ছে আমাদের এখানে যে সমস্ত ইম্পোর্টেড যে সমস্ত আইটেমগুলি থাকে তার মধ্যে একটা বড় অংশ ইলেকট্রনিক এবং সবই আসলে মানে দাহ্য পদার্থ, ম্যাক্সিমামই কেমিক্যালসেরও থাকারও সম্ভাবনা থাকে। সুতরাং ঠিক কোন জায়গা থেকে সূত্রপাতের স্থল সম্পর্কে যদি কোনো ধারণা পাওয়া যায় যে ঠিক কীভাবে সূত্রপাত হলো, তারপরে এটাকে ওয়ান বাই ওয়ান ফেজ ধরে এটাকে একটা বিশ্লেষণ করে হয়তো একটা অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্তে আসা যাবে। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে সাম্প্রতিক সময় এটা আমাদের জন্য বিশাল শকিং একটা ঘটনা। এর বাহিরেও যদি আমরা এই সাম্প্রতিক সময়ে দু একটি অগ্নিকাণ্ডের বিষয়ে আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখব যে এমন সব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে যেগুলির মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের অর্থনৈতিক তো বিশাল ক্ষতি হচ্ছেই। এটা যে এমন না যে আমার একটা প্রোডাক্ট আছে সেটা পুড়ে যাওয়ার মধ্য দিয়েই ক্ষতি শেষ, তা কিন্তু নয়।
এইটা আমার দেশের ইমেজকে গ্লোবাল কমিউনিটিতে সারা বিশ্বের কাছে এমনভাবে উপস্থাপন করছে যে এখানে যারা ব্যবসায়ী, এখানে যারা নানান ডিলিংসের সঙ্গে ইনভলভ, তারা ভয় পাবে যে এটা কতটা সেফ। কারণ আপনি ইপিজেড এরিয়ায় যদি দেখেন আগুন লাগে, আপনি যদি বিমানবন্দরের মধ্যে এরকম একটা হাইলি রেস্ট্রিক্টেড জায়গায় মিরপুরের গার্মেন্টস ফ্যাক্টরি, সুতরাং এই সব কিছু মিলিয়ে এক ধরনের জনপরিসরে ব্যাপক সন্দেহের অবকাশ তৈরি হয়েছে। এই সন্দেহের জায়গাটাকে আমি আরেকটু রাখতে চাই। আমি আরেকটি বিষয় যেটি আপনি আপনার কথায় আমি পেলাম, এই আগুনের মাধ্যমে এয়ারপোর্টেরটাই আমাদের কি কি সিগন্যাল গেল বিদেশে বা যেই সব দেশের বিমান আমাদের দেশে এসে নামে, যাদের সাথে আমাদের এই এয়ারপোর্ট বিভিন্ন বিজনেস চালু, কি কি ধরনের বার্তা গেল? বার্তার আগে আমি বলি, এটা হলো আগুনের ক্ষয়ক্ষতি না, পরের ইফেক্ট যেটা আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে যেটা ফয়েজ আহমেদ বলছিলেন, যে ক্ষয়ক্ষতি এটা কিন্তু এক্সপোর্টের উপরেও পড়বে। বিকজ র মেটেরিয়ালস যেগুলো আসতো, যেটার মাধ্যমে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর জন্য, তারপরে ফার্মাসিউটিক্যালসের জন্য, এদের জন্য যে স্পেয়ার, সেইটার মাধ্যমে কিন্তু এক্সপোর্ট গুডসগুলো, প্রোডাক্টগুলো তৈরি হতো, সেইখান থেকে এটা এক্সপোর্ট হবে। সো এইটার একটা ইফেক্ট পড়বে এক্সপোর্টের উপরেও। সো আলটিমেটলি স্লো ডাউন কিছুটা হয়ে যাবে। বাট যেটা বললেন যে ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট, সেটা হলো যে এই ধরনের দুর্ঘটনা যে শুধু বাংলাদেশ এয়ারপোর্টে হয়েছে তা না, অন্য সব এয়ারপোর্টে এর চেয়ে বড় ভয়াবহ ঘটনা হয়েছে। যেমন মনে করেন বোম থ্রেটের কারণে, টেরোরিস্ট অ্যাটাকের কারণে ব্রাসেলসে, তারপরে আপনার শার্ম এল শেখে, যেখানে ইজিপ্টে, বিভিন্ন জায়গায় ঘটনা। তারপরেও কিন্তু এয়ারপোর্টগুলো বসে নেই, সেগুলো কিন্তু চলবে। সো একটা ইমেজ আমাদের আছে যে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড বা ইম্পোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত ব্যবসাগুলো, সেগুলো সাময়িক একটা ধাক্কা খেলেও রিয়াকশন টাইমটা যদি আমরা কম নিয়ে আবার রিভাইভ করে ফেলি, অ্যান্ড দিস ডিপেন্ডস আপন দি, যারা নাকি এই অর্গানাইজেশনগুলো, যারা এগুলোর জন্য দায়িত্বপূর্ণ, তারা যদি স্বল্পতার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে যদি রিকভারিটা করে ফেলে, ইনশাল্লাহ এটা ইম্প্যাক্টটা অত বড় হবে না। আরেকটা হচ্ছে যে অল্টারনেট যে সোর্সগুলো আছে, যেমন ঢাকার কার্গো কিছু হয়তো শিফট হয়ে চিটাগংয়ে নিয়ে যেতে হতে পারে, মানে আমাদের অল্টারনেট সোর্সগুলোকেও আমরা ইফেক্টিভ করতে পারি। বিকজ চিটাগং কিন্তু এক সময়ে কার্গো ইম্পোর্ট হতো, এক্সপোর্ট হতো। সুতরাং ওই ফ্যাসিলিটিসগুলো আছে, সেইগুলোকে চালু করতে হবে। আবার সিলেট থেকে কিন্তু কার্গো এখন যাচ্ছে, একটা ইউরোপিয়ান ফ্লাইট সিলেটের কার্গো ইউরোপে নিচ্ছে। সুতরাং সেটা ইন্টারন্যাশনাল মার্কিংয়ে ঢাকার চেয়েও বেশ ভালো অবস্থায় আছে। সো এইগুলোকে এখন আমাদের চিন্তা ভাবনা আনতে হবে যে আমরা এক জায়গায় যখন একটা ঘটনা ঘটবে, অল্টারনেট কন্টিজেন্সি প্ল্যান যেন আমাদের থাকে, যে সেগুলো। আরেকটি বিষয় হলো যে এটি প্রশ্নটা করতে চাচ্ছি উত্তরের জন্য যে প্রাণহানি ঘটেনি, এটির জন্য আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু এত বড় জায়গা নিয়ে প্রাণহানি না ঘটার কারণ কি? সেখানে কি সাধারণত কেউ পাহারায় থাকে না নাকি? না, প্রাণহানি আমি বলি, আপনার যেভাবে আগুনটা ধরেছে তখন কিন্তু যখন ফ্লেমগুলো উপরে উঠছিল, যে জায়গা থেকে ইনিশিয়াল শুরু হয়, তখনই কিন্তু আশেপাশের লোকজন যারা, তারা কিন্তু তাদের নিজস্ব মানে সতর্ক চিৎকারের মাধ্যমে যেভাবে হোক মানুষজনকে অ্যালার্ট কিন্তু করে ফেলেছে। তো ইম্পোর্ট কার্গোর ভিতরে মালামাল ছাড়া খুব একটা যে বেশি লোকজন, আর তাছাড়া এটা বন্ধের দিন ছিল, সুতরাং 100% ম্যান পাওয়ার কিন্তু তখন ছিল না, যার ফলে তারা ইজিলি বের হয়ে আসছে। এবং কিছু সিএনএফ এজেন্ট যাদের নাকি ভিতরে কার্গো নিয়ে বের হতে, তারা কিন্তু তাদের কার্গোগুলোকে সরায় ফেলার চেষ্টাও করছে অনেকে। লাইক বিমানের যারা আপনার ট্রেন ট্রাক্টর অপারেটর বা যারা নাকি ফোর্কলিফট অপারেটর, তারা কিন্তু চেষ্টা করেছে যতটুকু সম্ভব কন্টেইনারগুলোকে কিংবা ট্রাক্টরগুলোকে ওখান থেকে সরিয়ে ফেলতে, সো দ্যাট ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। সো ওইভাবে সবাই ব্যস্ত হয়ে গেছিলো। সো সবাই যে যার মতো করে ওই ইম্পোর্ট কার্গোর কমপ্লেক্সের ভিতরে কিন্তু ছিল না, বের হয়ে গেছে। এই আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এন্টায়ার হিস্ট্রিতে এর চেয়ে বড় আগুন কি? আমার জানার মতে এর চেয়ে বড় আগুন মানে এই মানে ইম্পোর্ট কার্গো কমপ্লেক্সে নেই। হ্যাঁ, 13 সালে একটা হয়েছিল, তারপরে একটা হয়েছিল, বাট দ্যাট ওয়াজ অনলি ইন দ্য কুরিয়ার সেকশন, এবং সেটা স্প্রেড এত বেশি ভয়াবহভাবে। এবারও কুরিয়ার সেকশন থেকে, কুরিয়ার সেকশনের লেফট সাইডে একটা জায়গা আছে, ওখান থেকে, মানে যতটুকু আমার শোনা যে ওখান থেকে শুরু আর কি। আর এমনিতে বিমানবন্দরে আর কোথাও আগুন লাগেনি এর আগে আমাদের? হ্যাঁ, টার্মিনাল বিল্ডিংয়ের ভিতরে ছোটোখাটো আগুন ছিল, বাট সেগুলো এত বড় আকার নেয়নি। হ্যাঁ, ফয়েজ আহমেদ, আপনাকে থামিয়ে দিয়েছিলাম। আপনারা কি ফেস করছেন? সরকার
হিসেবে এবং আপনাদের সবচেয়ে বড় কথা হলো যে আপনারা তো স্বাভাবিক সরকার না, এই কারণে ফেস করার বিষয়টি নিশ্চয়ই একটু অন্যরকম হবে। না দেখুন, ধরেন একটি আপনি সরকারের ফর্ম নিয়ে যদি বলেন, সেক্ষেত্রে একটা যদি নির্বাচিত রাজনৈতিক দলীয় সরকারও থাকতো, সেক্ষেত্রে তার দলের নেতৃত্ব গিয়ে এটা মোকাবেলা করতে পারতো না। এটা মোকাবেলার জন্য বা এটাকে ইনভেস্টিগেট করার জন্য কিছু অথরাইজড অর্গানাইজেশনই আছে, এক্ষেত্রেও তারাই কাজ করবে, এক্ষেত্রে তার ওই সিস্টেমের কোনো ব্যত্যয় হবে না। তবে আমাদেরকে চিন্তা করতে হবে এই জায়গা থেকে, যে আলাপটা যেটা আমি বলছিলাম যে জনপরিসরের যে আলাপটা খুব হচ্ছে, যে এই সিঙ্কোনাইজ করছে মানুষ একটার সঙ্গে একটা, আপনি সিরিজ অগ্নিকাণ্ড, প্রত্যেকটাতে আগুনের ভয়াবহতার যদি আপনি সিমট্রম দেখেন অলমোস্ট সেম, এবং প্রত্যেকটারই নেচার যে আমার ইন্টারন্যাশনাল মানে এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড একটা ব্যাপার রয়েছে। আপনি দেখুন আগস্টে অভ্যুত্থানের পর বাংলাদেশ যে সমস্ত জায়গায় বড় ধরনের হোঁচট খাবে বলে অনেকেই খুব আশা করেছিলেন, আমি আশা বলছি, বাংলাদেশ বিরোধী শক্তি যে জায়গাগুলিতে আশাবাদী ছিল যে এরকম একটা অবস্থায় আসার পরে আমরা এই জায়গায় হোঁচট খাবো, সেগুলি কিন্তু কার্যত হয়নি। আমাদের থুবড়ে পড়া ইকোনমিকে আমরা রিকভার করেছি, আমরা ইকোনমিতে ঘুরে দাঁড়িয়েছি। সুতরাং খুব ন্যাচারালি যে জায়গাটায় আরও ভঙ্গুর অবস্থা হয়ে যেতে পারতো, যেটা থেকে অটোমেটিক্যালি কিছু অ্যাডভান্টেজ পতিত স্বৈরাচারী শক্তির জন্য পক্ষে বা তাদের সঙ্গে হয়ে যারা বিভিন্ন জায়গা থেকে কাজ করছে তাদের পক্ষে যেত, সেটা সম্ভব হয়নি। এর ফলে এখন ইন্টেনশনালি তারা নানান ধরনের পরিকল্পনা করতে পারে। তবে এই ক্ষেত্রে এই তিনটি আগুনের ক্ষেত্রেই কোনোটি কি আসলেই, ধরুন সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটাও প্রাথমিকভাবে অনেকে ধারণা করেছে নাশকতা থেকে, কিন্তু তদন্তে বেরিয়ে এসেছে না কোনো নাশকতা না, এটা দুর্ঘটনা থেকেই হয়েছে। এখানেও সবচেয়ে ভালো হবে দুর্ঘটনা থেকেই যদি হয়, নাশকতা থেকে যদি না হয়। এখন নাশকতার পরিকল্পনা যদি থাকে তাহলে মোকাবেলার জায়গাটা কি, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনি ধরুন বাংলাদেশ এত বৃহৎ এলাকা জুড়ে এত এত প্রতিষ্ঠান, এত বড় নাশকতা কারা করবে? মানে আমাদের দেখেন নাশকতার মাত্রা অনেক বড়, এই নাশকতা ঘটানোর জন্য কাজ কিন্তু অনেক বড় করতে হয় না, খুব সামান্য কাজ করলে হয়। সুতরাং আপনি কারা করবে সে জায়গায় আমি যাচ্ছি। ধরুন এইটাতে রাষ্ট্রের অর্থনীতি এবং ইমেজকে এক ধরনের সংকটে ফেলা যায়, কারা ফেলতে চায়। অপরদিকে আপনি যদি দেখেন জনমনে আতঙ্ক সৃষ্টি করা খুব ইম্পর্টেন্ট, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা মানুষ আতঙ্কিত। সে জায়গায় যদি আপনি খেয়াল করেন আজকে কালকে এই ঘটনা যখন ঘটছে, সে সময় পুরনো 2 বছর 3 বছর বা অন্য সময়ের কিছু আগুনের ঘটনা, আজকে যদি আপনি খেয়াল করেন যে লঞ্চে আগুন লাগার ঘটনা, সেটা এখনই ঘটেছে বলে আজকে সকালে বা সকালের পর বা দুপুরের দিকে ছেড়ে দেওয়া হলো। তার মানে কি এখানে একটা পরিকল্পনা দৃশ্যমান। একজন সাধারণ মানুষ কিন্তু এই কাজটা করবে না, যে পুরনো একটা ভিডিওকে নতুন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে না। তার মানে এখানে একটা ইন্টেনশন আছে, নাগরিকের মনে আতঙ্ক সৃষ্টি করা, সেই কাজটা হচ্ছে। এটা ইন্ডিকেট করে হয় কেউ ঘটনা ঘটিয়ে সুযোগ নিচ্ছে, না হলে ঘটনা ঘটার পরে কেউ সুযোগ নেয়ার চেষ্টা করছে। সো এই যে চেষ্টার সঙ্গে যদি আপনি এখন যোগসাজশ খুঁজতে যান, তাহলে প্রথম কথা হচ্ছে তদন্ত ছাড়া আমি বিশ্বাস করি যে তদন্তেই মূল কারণ বেরিয়ে আসবে। তার আগে আমরা অনেক বিষয়ে ধারণা করতে পারি, ধারণা থেকে অনেক কথা বলতে পারি, ধারণার সূত্রপাত কেন হবে সেগুলিকে আমরা একে একে দুই মিলানোর চেষ্টা করতে পারি। আপনি যদি অতি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতার যে বিভিন্ন কয়েকটি ফোন কল নানানভাবে লিক হচ্ছে, নানানভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, তাদের পরিকল্পনার কথা আপনি শুনুন। তারা বিভিন্ন জায়গায় হামলা করা, বিভিন্ন জায়গায় তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে মানে সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিচ্ছে। এই বিষয়ে আসবো, যদি ছোট্ট একটু বিরতি আমাকে দিতে হচ্ছে, কারণ ঠিক আছে, আমরা একটু লম্বা করে ফেলেছি এই স্পেলটা। আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন কমেন্টের আকারে যুক্ত করতে পারেন। জাকির হাসান, আপনি বলছিলেন, কিন্তু আমি ফয়েজ আহমদের কাছে আসতে চাই, যে নাশকতার কথা বলছিলেন। আসলে তদন্তের আগে আমরা
ধারণাও আসলে কতটুকু করতে পারি, করা যায় কিনা, কতটা যৌক্তিক আমি জানি না। তারপর আপনি বলছিলেন আপনার কাছে নিশ্চয়ই এ ধরনের কোনো পারসেপশন আছে। না, যেটা আপনার সঙ্গে আমি একমত, তদন্তের আগে আমরা কোনো কনক্লুশনে পৌঁছতে পারি না, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে আপনার এই বিষয়গুলি তো আপনার আমলে নিতে হবে। যে ধরুন, যখন একজন রাজনৈতিক নেতৃত্ব যিনি অভ্যুত্থানের পরে পালিয়ে গেছেন, তিনি যখন ফোন কলে তার নেত্রীর সঙ্গে বলে যে নেত্রী, যেই ঢাকায় আওয়ামী লীগ থাকতে পারবে না সেই ঢাকায় আমি মানুষকে থাকতে দেব না, খেয়াল করবেন। ঘুমাতে দেব না। হ্যাঁ, কাউকে ঘুমাতে দেব না। যখন ওরকম একজন পলাতক নেতৃত্ব বলেন যে কল কারখানা যেখানে দরকার সেখানে আমরা আমাদের কাজ চালিয়ে যাব, অর্থাৎ হামলা পরিকল্পনা এসবের কথা লিক হয়, যখন তাদের সক্রিয় বিদেশে নানান জায়গায় নানান ধরনের অপতৎপরতা লিপ্ত এরকম প্রকাশ্য সক্রিয় শক্তি যখন বলে যে এখন আর আমাদের ওই সময় নাই যে আমরা চুপ করে থাকবো, আমরা প্রয়োজন অস্ত্র হাতে তুলে নিব, আমরা গেরিলা হয়ে যাব, এই সমস্ত কথা যখন বলে। আর বাস্তবতা হচ্ছে যখন বাংলাদেশ এখন কমপ্লিটলি নির্বাচনমুখী, আমরা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এই নির্বাচন বানচালের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু এখন থেকে বেশ কয়েক মাস আগে বলেছেন যে পতিত শক্তি এবং তাদের সহযোগীরা বাংলাদেশের আগামী নির্বাচনটাকে বানচাল করতে চায়। বাংলাদেশ রাষ্ট্রকে ব্যর্থ দেখানোর চেষ্টা করা হচ্ছে। এই রাষ্ট্রকে যদি ব্যর্থ দেখানো সম্ভব হয় তাহলে তারা মনে করে এই ব্যর্থতার ঘাড়ে চেপে তারা বুঝি এখানে ফিরতে পারবে। সুতরাং এই যে তাদের মরণ কামড় দেওয়ার একটা সম্ভাবনা, মরণ কামড় দেওয়ার একটা নানানমুখী প্রস্তুতি, এটা কিন্তু প্রকাশ্যেই নানানভাবে আসছে। নিজের দেশের সম্পদ নষ্ট করে হলেও ডেফিনেটলি দেখেন, আপনি নিজের দেশের সব কিছু নষ্ট করেছে তারা। এই দেশের সুশাসন নষ্ট করেছে, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলিকে নষ্ট করেছে, এই দেশের সেনাবাহিনীর মতো গর্বিত ফোর্সকে তারা রাজনীতির জন্য ব্যবহার করেছে না? তারা সেনাবাহিনীর সদস্যদেরকে দিয়ে গুম করিয়েছে না? সুতরাং এই যে একটা দেশের যেই বাহিনী, আমি বলি যে সেনাবাহিনী জেগে আছে জেনেই এদেশের মানুষ ঘুমোতে পারে, সেই সেনাবাহিনীকে বিতর্কে জড়ানোর চেষ্টা করেছে বা করেছে, কিছু সদস্যকে নিয়ে তারা অপব্যবহার করেছে, বাহিনীকে সারা পৃথিবীর কাছে খাটো করেছে না? সুতরাং এই শক্তি নিজেদের রাজনীতিতে লাভবান হওয়ার জন্য সব কিছুকে বিসর্জন দিতে পারে, সব কিছুকে। এদের কাছে বাংলাদেশ রাষ্ট্র শুধুমাত্র মুখে মুখে চেতনার কথা বলে, এখানে রাষ্ট্রের কথা বলে, তারা মুখে মুখে গণতন্ত্রের কথা বলে, সব করে আপনি গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগের কাছে বাংলাদেশের সম্পদ বিনষ্ট হওয়া এটা কোনো সমস্যাই না। তারা মনে করে যেই দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে সেই দেশ তো, আমি তো আওয়ামী লীগের এরকম, এখন এই যে আপনি ধরেন আওয়ামী লীগের খুব সক্রিয় একজন অ্যাক্টিভিস্ট যিনি গেরিলা যুদ্ধের হুমকি দিয়েছেন, তাকে আমি নিজে বলতে শুনেছি ভারতীয় একটা টেলিভিশন চ্যানেলে যে আমি নিজেকে আর বাংলাদেশি বলি না বলেছেন। উনি বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচয় দিতে চান না, এখানে অভ্যুত্থান হয়েছে এই কারণে। সুতরাং যে বাংলাদেশকে এখন তার শত্রু রাষ্ট্র মনে করতে শুরু করেছে, এই শত্রু রাষ্ট্র সে ততদিন পর্যন্ত এখানে চেষ্টা করবে নৎসাৎ করার জন্য এখানকার শান্তি শৃঙ্খলাকে, যদি সে দখলে নিতে পারে। আমি আবার একটু জাকির হোসেনের কাছে আসতে চাই। সেটি হলো যে এই সব কিছু মিলিয়ে এয়ারপোর্টটি আগের অবস্থায়, এখন তো স্বভাবতই বেশ কিছু অব্যবস্থাপনা হবে বিভিন্ন, আর ঠিক এই মুহূর্তে আমাদের যে এখনকার সরকার পরিবর্তন গণ অভ্যুত্থানের পরে আমাদের কিন্তু একটু রুটটাও মনে হয় একটু রিশিডিউল হচ্ছিল, পাকিস্তানের সাথে আমাদের যোগাযোগটা একটু বাড়ছিল রুটের দিক দিয়ে। ভারত ভিসা বেশ কিছুদিন বন্ধ রেখেছিল, এখন মনে হয় কিছু কিছু করে ছাড়ছে। এই সব কিছুর জায়গাতে সব কিছু মিলিয়ে এই স্বাভাবিক হওয়ার প্রক্রিয়াটি কেমন সময় মনে হতে পারে? দেখুন, এখানে কিন্তু দুটো জিনিস, এটা হচ্ছে ফ্লাইটস অফ প্যাসেঞ্জার ফ্লাইট, আর এটা হচ্ছে আপনার ইম্পোর্ট ওরিয়েন্টেড কার্গো আর ডাইরেক্টলি কার্গো ফ্লাইটস। সো প্যাসেঞ্জার ফ্লাইট কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না, ইট উইল কন্টিনিউ বিকজ দ্যার ইজ নো বার অন ইম্পোর্ট কার্গোর সাথে ওটার কোনো সম্পর্ক নেই। সো আপনি যেটা বলছিলেন যে আপনার মানে আমাদের যে কী বলে এটাকে ফ্লাইং বা বিমানের ভ্রমণ যেটা কন্টিনিউ ছিল ওটা কন্টিনিউ করবে, এটা ডিসরাপশন হয়েছে বাট এটা কোনো সমস্যা হবে না। হ্যাঁ, কার্গো ইম্পোর্টের ক্ষেত্রে একটু সময় লাগবে বিকজ এই ইম্পোর্ট কার্গোটাকে আবার আগের অবস্থায় আনতে মিনিমাম 20 থেকে 30 দিন তো লাগার কথাই।
এই সময়টা অল্টারনেট ব্যবস্থা করে যদি এয়ারপোর্ট অথরিটি কিছু করতে পারে তাহলে আরও আগে হয়তো কন্টিনিউশনটা থাকবে, বাট এই সময়টুকু আমাদের বিয়ার করতে হবে। আমি আবার বললাম যে প্যাসেঞ্জার ফ্লাইটের কোনো সমস্যা হওয়ার কথা না এবং এটা কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় জানতে চাই যে এই এত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরে এখন পর্যন্ত কর্তৃপক্ষ বা তদন্ত কমিটির জায়গা থেকে আপনি আপনার মতো করে তারা কি বলছেন, কি ভাইব্রেশন দিচ্ছেন এখন পর্যন্ত? তদন্ত কমিটিতে মাত্র কাজ শুরু করলো, আজকে শুরু করেছে ইনফ্যাক্ট। সো এটা সময় দিতে হবে, বিকজ এখানে অনেক ধরনের আলামত আছে, এগুলো দেখবে, প্লাস আপনার জিজ্ঞাসাবাদ করবে। এটা ন্যাচারালি তো আপনার 3 থেকে 4 দিন মিনিমাম লাগার কথা। এবং আই হোপ দ্যাট কমিটি হ্যাজ গট আমি একটা আশার কথা জানিয়েই যাই। এখানে আমাদের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আছে। এই যে তদন্ত কমিটি, এটি জনগণের কাছে বা আমাদের সাংবাদিকের, আপনি যখন মাঠে ছিলেন আপনিও জানেন, এটি আসলে না বলার মতো কিছু না, বলাই যায় যে তদন্ত কমিটির কোনো রিপোর্ট কিন্তু আসলে আমরা দেখি না, মানে জনগণও দেখে না, বা আপনিও জানেন, আপনিও বিভিন্ন সময় বিভিন্ন তদন্ত কমিটির এই জায়গাতে সরকারের অনেক বড় ইয়ে থাকে। আমরা এই তদন্ত কমিটির রিপোর্টগুলা দেখতে পাবো কিনা, মানে কি মনে আছে কিনা সচিবালয়ে একটা তদন্ত কমিটি হয়েছিল, সচিবালয় দুই ঘটনা, সেই তদন্ত কমিটির প্রতিবেদন যে ফাইন্ডিংস সেটা সংবাদ সম্মেলন করে সাংবাদিকদেরকে সরবরাহ করা হয়েছে। আমি নিজে উপস্থিত ছিলাম ওই সংবাদ সম্মেলন। ইভেন যেই সিসি ক্যামেরা ফুটেজের ভিত্তিতে আগুনের সূত্রপাতটা বের করা হয়েছে সেটা টেলিভিশন চ্যানেলগুলিকে সরবরাহ করা হয়েছে। এটা আমি এই ইন্টারিম গভর্নমেন্টের সময়কার কথা বলছি। এবং একই সঙ্গে সব তদন্ত প্রতিবেদন যে খুব পাবলিক হয়ে করতে হবে এরকম বাস্তবতা থাকে না অনেক ক্ষেত্রে। কিন্তু আপনার সচিবালয়ের ঘটনা, এটা এই সরকারের সময়ে ঘটনা, আমি যেটা বলছি যে এটা লার্জলি আপনার ডিসক্লোজ করা হয়েছে পুরো প্রতিবেদন। আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা যারা কাজ করি, আমাদের সাংবাদিকদের সঙ্গে যে যোগাযোগের চ্যানেল, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা বড় গ্রুপ আছে, সেখানে প্রায় 8 শতাধিক সাংবাদিক রয়েছেন। তাদেরকে কিন্তু আমরা এটা প্রতিনিয়ত নানান তথ্য সরবরাহ করি। সেই গ্রুপে কিন্তু আমরা এই জিনিসগুলি সরবরাহ করেছি, ইনক্লুডিং দ্য ফুটেজ, যার ভিত্তিতে। এবং এই তদন্ত কমিটি যারা দায়িত্ব পালন করেছেন, বুয়েটের শিক্ষক থেকে শুরু করে ফায়ার সার্ভিস সহ অন্যান্য ফোর্সে, প্রত্যেকে বসে 1 ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলনের সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দিয়েছেন। আমি মনে করি যে এটা একটা এক্সাম্পল সেট হয়েছে, যে তদন্ত করে সেটার কিভাবে সূত্রপাত, একদম যত ধরনের সাংবাদিকরা জানতে চেয়েছে, যতগুলি পয়েন্টে জানতে চেয়েছে, সবগুলির কারিগরি এবং সাধারণ ভাষায় এর ব্যাখ্যা ওনারা দিয়েছেন। অনেক সময় দেখেন খুব টেকনিক্যাল ইনভেস্টিগেশন, হ্যাঁ, তা আমরা খুব টেকনিক্যাল অনেক টার্মসের সঙ্গে সাধারণ মানুষ তো পরিচিত না, সেই জায়গাগুলিকে সাধারণ মানুষ যেন বুঝতে পারেন এরকম করে ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি যে তদন্তের যে যতটুকু জিনিস বা যেগুলি ধরুন তদন্তে তদন্তে প্রমাণ হলো যে এটা নাশকতার ঘটনা আছে, ইমিডিয়েটলি নাশকতার সঙ্গে কারা জড়িত সেটা তো পাবলিক করে দেওয়া যাবে না, তাই না? ঠিক আছে, যতটুকু পাবলিক করা যায়, অন্তত ইন্টারিম গভর্নমেন্টের পলিসি হচ্ছে খুব ট্রান্সপারেন্ট, এখানে হাইড অ্যান্ড সিকের কিছু নেই। একটা জিনিস তো আপনাদের কাছে অন্তত পরিষ্কার যে এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, এটা থেকে কোনো অ্যাডভান্টেজ নেওয়ার আমাদের কোনো ব্যাপার নেই, এটা যা অ্যাজ ইট ইজ। দেখুন, আমরা কি যদি রাজনৈতিক অভিলাষ থাকতো, আমরা সচিবালয়ের ঘটনাটা যখন সারা দেশের মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে এটা একটা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটেছে, তা আমরা সেটাকে তদন্তকে প্রভাবিত করে নাশকতা দেখানোর চেষ্টা করতাম না? আমাদের তো প্রয়োজন নেই, ঘটনা যা না তা দেখিয়ে। শুনেন, আওয়ামী লীগকে, আমাদের তো প্রধানতম শত্রু বাংলাদেশের নাগরিকদের আওয়ামী লীগকে খারাপ প্রমাণ করার জন্য কোনো বানোয়াট গল্পের প্রয়োজন নেই। আওয়ামী লীগ নিজেই এত এত ঘটনার জন্ম দিয়েছে, তার খারাপ প্রমাণের জন্য, তার বিচারের জন্য, তাকে দোষী সাব্যস্ত করার জন্য সব এলিমেন্ট সে নিজে তৈরি করে গেছে। এই সরকারের বাড়তি করে আয়োজন করে নাটকীয়ভাবে কিছু তৈরি করার প্রয়োজন। আমি একটু এই যে নাশকতার জায়গায় আপনি তো বিশেষ করে রাজনৈতিক জায়গাটাকে বেশি ইঙ্গিত করছিলেন, কিন্তু কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন এরাও কিন্তু এক ধরনের কথা বলেছেন যে এই ভিলেজের আগুন পরিকল্পিত এবং আমদানি রপ্তানি খাত সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে জাতীয় অর্থনীতিকে অচলের নীল নকশা হতে পারে।
আমি জাকির হাসানের কাছে নাশকতার বিষয় না, আমি যেটি জানতে চাই যে এইখানে কার্গো ভিলেজে বিভিন্ন রপ্তানিকারকের তো পণ্য থাকে, হ্যাঁ, এবং এটি কি কখনো একজন রপ্তানিকারক বা এক গুচ্ছ বা এক গ্রুপ রপ্তানিকারক আর এক গুচ্ছ বা আর এক গ্রুপ রপ্তানিকারকের প্রতিদ্বন্দ্বিতার জায়গায় এই কোনো সুযোগ আছে কিনা, না এটি সম্পূর্ণ আপনাদের তত্ত্বাবধানেই থাকে? না, এটা রপ্তানিকারক না, আমদানিকারক। এখানে আমাদের রপ্তানি যেই জায়গাটা সেটা কিন্তু পুরো ওটা টোটালি আলাদা, ওই জায়গাতে কোনো টাচ হয়নি আগুনের। যাই হোক, আমদানির ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আমদানি হচ্ছে, লাইক আপনি অনলাইন শপিং এর ক্ষেত্রে আলিবাবা, অনেক ধরনের DHL থেকে কুরিয়ার এগুলো থেকে আসতে পারে, গ্রুপ হিসেবে আসতে পারে। একটা গ্রুপ অফ কোম্পানি যাদের নাকি ফ্যাক্টরি আছে, চেইন আছে, যাদের চেইন অফ ইন্ডাস্ট্রিজ আছে, তাদের মালামাল আসতে পারে। ফার্মাসিউটিক্যালসের যারা আছে, অ্যাসোসিয়েশন আছে, এদের আসতে পারে। উনি জানতে চাচ্ছে ওই বিজনেস গ্রুপের কোনো নিজেদের ইন্টারনাল কোনো ক্ল্যাশ বা ইন্টারেস্ট পলিটিক্যাল বা ন্যাশনাল। এখানে আমি বলি, এই আগুনটা যখন হবে তখন এটা কিন্তু সবাইকে ইফেক্ট করবে। সো নোবডি উইল ডু দিস। মানে আপনার ঘরে আগুন লাগিয়ে আমার ঘর নিরাপদ থাকবে বিষয় হলো যে এই যে কুরিয়ারে করে আসলো বা যেগুলো ইন্ডিভিজুয়াল আসলো, বা এগুলো কি সবকিছু ভেতরে কি আছে চেক করা, মানে ডিক্লারেশন আছে সেটা ডিক্লারেশন, এটা নিয়ম আসলেই ভিতরে নিয়ম হচ্ছে কাস্টমস, দেয়ার শুড বি এন স্ক্যানিং মেশিন অলসো ইন দ্য কাস্টমস ইমিগ্রেশন, যেটা মাঝে মাঝে নষ্ট থাকে বা হয়ে যাওয়ার, দেয়ার ইজ এ প্রভিশন, মাঝে মাঝে নষ্ট থাকে। এটা আমি সেই সময় স্ক্যানটা কিভাবে ওইটা হয়? আমি পুরনো কথা বলতেছি, আমার সময় আমি মাঝে মাঝে নিজেও ফিজিক্যালি চেক করতে যেতাম এবং দেখতাম যে এটা প্রপারলি মেনটেন হচ্ছে কিনা। এইটা সাধারণত কিছুটা অনিয়া দেখছি আমি, যে সবসময় স্ক্যানিংটা করে না, বাট স্ক্যানিং করা উচিত। না, আমি DHL এ যদি পটাশিয়াম সায়ানাইড আনতে চাই, না, এটা কি এই কার্গোর মধ্যে দিয়ে? সেটা ডিক্লারেশন, ডেঞ্জারাস গুডস কিন্তু আপনার ডিক্লারেশন ছাড়া আসবে না। যে কোনো ডেঞ্জারাস গুড যখন আসবে, একটা ক্লাসিফিকেশন আছে, 9টা ক্লাসিফিকেশন। আপনি এটা কিন্তু আমার লাস্ট ডেস্টিনেশন আমদানি, এটা বিভিন্ন জায়গা হয়ে আসছে। এটা কিন্তু মানে আমদানিতে আপনার এই আমার এখানেই এসে হঠাৎ করে আসতেছে না, আরো কয়েকটা এয়ারপোর্ট বা একটা এয়ারপোর্ট হয়ে আসতেছে। জি, যখন এক্সপোর্ট করতে যাবেন তখন এটা সেফটি হ্যাজার্ড হতে পারে। না, আমার প্রশ্নগুলো বোকা বোকা মনে হতে পারে, কিন্তু আমি আসলে জানতে চাচ্ছি। আপনি ঠিকই আছে, আপনার ওই কনসার্নের জায়গাটা তো আছেই। সো ওটা স্ক্যানিং, এবং ওটার ভিতরে কি আছে ডিক্লারেশন উপরে দেওয়াই থাকে, লেবেলিং করা থাকে যে কি আছে ভিতরে। তারপরে একটা স্ক্যানিং হলো জাস্ট র্যান্ডম করা উচিত, যাতে করে। যাই হোক, নিশ্চয় তদন্ত কমিটিতে আসবে। ফয়েজ আহমেদ, আপনার জন্য প্রশ্ন থাকছে যে ল অ্যান্ড অর্ডারের সাথে এগুলোর মিলছে কিনা, আপনি ইতিমধ্যেই বলছিলেন, এবং সেই ক্ষেত্রে সরকারের ভূমিকা কি থাকবে। আমরা ছোট্ট একটি বিরতি নিব, বিরতির পরে এই প্রশ্নের উত্তর জানতে যাব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি 1 মিনিট পরে। দর্শক আবারও স্বাগত আমাদের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ফয়েজ আহমেদ, আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে এই অগ্নিকাণ্ডর বিষয়ে সামনে নির্বাচনের দিকে, নির্বাচনী রোডম্যাপে উঠে পড়েছে দেশ। জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করা, এবং বিভিন্ন ধরনের আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা, এবং বিশেষ করে গুমের মামলার বিষয়, এই সব কিছু মিলিয়ে কি আসলে কোনো আমরা চেইন আছে কিনা, naকি এই চেইন চিন্তা করাটা না, মানে উর্বর মস্তিষ্কের চিন্তা হবে? প্রথম কথা হচ্ছে যে জুলাই সনদের স্বাক্ষরে মানে এনসিপি স্বাক্ষর না করা, বাট এনসিপি কিন্তু বলেনি তারা স্বাক্ষর করবে না। এনসিপি একটা কন্ডিশনাল অবস্থার মধ্যে আছে, কিছু বিষয় নিয়ে তাদের স্পষ্টতার বিষয় আছে। কমিশন, যে ঐকমত্য কমিশন, সেই কমিশনেরও এখনো মেয়াদ আছে। সুতরাং এইটা একটা খুবই রাজনৈতিক ইস্যু, এবং বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার এবং অগ্রযাত্রার ক্ষেত্রে এটা এক ধরনের এনসিপির অবস্থান। এইটার সঙ্গে আপনি ল অ্যান্ড অর্ডারকে কোনোভাবে মিলাতে পারেন না। 1, 2 হচ্ছে ট্রাইব্যুনালের, আপনি যেটা ইঙ্গিত করছেন যে গুমের ঘটনায় কিছু, হ্যাঁ, গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিয়ে দেওয়া, এটাকে না, আপনি দেখেন বাংলাদেশ আর্মি কিন্তু খুব রেসপন্সিবলি তাদের দায়িত্ব পালন করেছে। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদেরকে আটক করেছে, তাদেরকে হাউস অ্যারেস্ট করেছে, তাদের জন্য একটা সাবজেল সেখানে হয়েছে। মানে আর্মি অ্যাজ এ প্রতিষ্ঠান তো এখানে ইনভলভ হয়নি। সো অনেকেই এই ঘটনাকে আর্মির সঙ্গে, বাহিনীগুলির
পুরো প্রতিষ্ঠানের সঙ্গে এটাকে জড়িয়ে ফেলার চেষ্টা করছেন। দ্যাট ইজ ভেরি মাচ রং। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু উস্কানিও রয়েছে। এই সুযোগটা নেয়া, সুযোগ সন্ধানী যেই অংশটা আছে তারা এখন সবকিছু থেকে সুযোগ নিবে। আমি যেটা বলছিলাম আপনাকে যে কখনো কখনো ঘটনা ঘটিয়ে তারা সুযোগ নিবে, কখনো কখনো ঘটনা ঘটলে সেখান থেকেও সুযোগ নেবে, সুযোগ নেওয়ার চেষ্টাটা করবে। অপরদিকে আপনি যেটা বলছেন যে সামনে ইলেকশন, সেটার জন্য আমাদের এই যে চ্যালেঞ্জেসগুলি, ট্রু, আপনি ইলেকশনকে সামনে রেখে, যেটা আমি আগেও বলছিলাম, ইলেকশনকে সামনে রেখে ইলেকশনকে বাধাগ্রস্ত করার জন্য নানান পরিকল্পনা হবে, নানান চেষ্টা হবে। কিন্তু আমরা যদি জাতিগতভাবে আমরা পুরো নেশনকে দেখি, নেশন ইউনাইটেড, একটি সুন্দর অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। খেয়াল রাখবেন, আপনি গত 15-16 বছর মানুষ ভোট দিতে পারেনি, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে চায়। আমাদের ধরুন ফর এক্সাম্পল আমি বলছি, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান বিষয় নিয়ে মান অভিমান, কারো প্রস্তাবে রাজি হওয়া না হওয়া নিয়ে কত রকম আলোচনা আমরা শুনছি না। সো নাগরিকের মান অভিমান দেখানোর জায়গাটা কোথায়? সে তো একবার ভোটের মধ্যে দিয়েই মুদ্রা কথায় বড় আকারে তার মান অভিমান প্রকাশ করার একটা সুযোগ পায়, তাই না? সো নাগরিক অপেক্ষা করছে না তার সুযোগটার জন্য। সুতরাং আমাদের নির্বাচন নিয়ে নানান ধরনের যে ষড়যন্ত্র আছে এই বিষয়ে বাংলাদেশের জনগণ অবগত। এটা হচ্ছে প্রথম কথা, অবগত। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের মানুষ একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। বাংলাদেশের মানুষ সেই সব মানুষ যারা এখানে 4 দিন কোনো সরকার ছিল না, এই দেশকে পাহারা দিয়েছে। বাংলাদেশের মানুষ একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যেকেই এক একজন পাহারাদারের ভূমিকা পালন করবে, শুধু ভোটার নয়। একই সঙ্গে একজন ভোটার একজন পাহারাদার হয়ে উঠবেন। তিনি তার ভোটের মতো আমানত, তার যেই মতামত, সেটার রিফ্লেকশন যেন সরকার গঠনের মধ্যে দিয়ে প্রভাবিত হয়, সেটা নিশ্চিত করার জন্য উনি পাহারাদারের ভূমিকায় থাকবেন বাংলাদেশের মানুষ। সুতরাং এইটা সম্ভাবনা আছে, নানান রকম ষড়যন্ত্রের সম্ভাবনা, নানান নাশকতার। আপনার এই কথাগুলো অনেকটা স্পিরিচুয়াল পাওয়ার গেইন করে, কিন্তু এটা তো খুব সিম্পল। দুষ্কৃতিকারীরা তো থাকবেই। সেই জায়গাতে আপনাদের পরিকল্পনা কি? প্রথম পরিকল্পনা হচ্ছে, আপনি যদি এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চান, প্রথম হচ্ছে যে এইটা যে একটি নাশকতাই, এর বিষয়ে তো আমরা নিশ্চিত নই। না, নিশ্চিত না। তদন্তে যদি নাশকতা হয়, তদন্তে যদি নাশকতা হয়, সেই তদন্তের সূত্র ধরেই নাশকতার সঙ্গে যারা ইনভলভ তাদেরকে যদি আমরা আমাদের কবজায় নিয়ে আসতে পারি, তখন কিন্তু তাদের অন্যান্য পরিকল্পনা জানা সহজ হবে। 1, 2 হচ্ছে, আপনি যদি খেয়াল করেন দেখবেন গত বেশ কয়েকদিনে ঢাকা শহর থেকেই নাশকতার পরিকল্পনা করছে এরকম বেশ কয়েকজন ব্যক্তি গ্রেফতার হয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলি, আমাদের ডিবি গ্রেফতার করেছে। ইভেন আজকেও, মানে টেকনিক্যালি গতকাল, এখন যেহেতু 12টা পার হয়ে গেছি আমরা, গতকালও বেশ কয়েকজন এই বিষয়ে অ্যারেস্ট হয়েছে। সুতরাং এই বিষয়ে আমাদের এজেন্সিগুলি বসে নেই, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বসে নেই। সুতরাং এই জায়গাগুলি মোকাবেলা করার জন্য আইডিয়ালি ল এনফোর্সমেন্ট এজেন্সি যা করার তাই করছে। এখন আপনি একটা বড় পার্থক্য দেখতে পারেন। সেই পার্থক্য হচ্ছে, যদি একটি রাজনৈতিক সরকার এখানে, মানে আমি বলছি যে দলীয় সরকার যদি থাকতো, দলীয় সরকারের মধ্যে নানান ধরনের স্পোক্স পার্সন থাকে, সরকারের স্পোক্স পার্সন থাকে, তার দলের নেতাকর্মীরা থাকে, তারা নানান জায়গায় তথ্যের ভিত্তিতে বা তথ্য ছাড়াই নানান ধরনের ব্লেম দেওয়া শুরু করতে পারতো, ব্লেম দিয়ে মনে করতো যে একটা আবহাওয়া তৈরি করে ফেলতো এরকম। সুতরাং এই সরকারের কাজ সেটা নয়। এই সরকারের কাজ হচ্ছে ঘটনার সুনির্দিষ্ট যা ঘটেছে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া, এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যারা বিভিন্ন জায়গায় বসে নানান ধরনের পরিকল্পনা করছে তাদের সেই পরিকল্পনাকে নস্যাৎ করে দেওয়া। সেই জায়গায় সরকার বা আমাদের বাহিনীগুলি খুব সক্রিয়ভাবে কাজ করছে। আপনাকে ধন্যবাদ। দেখেছেন, আমি শেষ 30 সেকেন্ডের জন্য আপনার কাছে জানতে চাই, ঠিক এই মুহূর্তে আসলে আমরা যেটাই সর্বশেষ খবরও পেলাম যে বেশ কিছু ফ্লাইট রিশিডিউল করা হচ্ছে এবং বেশ অব্যবস্থাপনা রয়েছে। এই জায়গা থেকে কতটা দ্রুত ফিরবে বলে আপনি মনে করেন?
না, এটা সময়ের মানে খুব সময় সাপেক্ষ ব্যাপার নয়। বিকজ বিশৃঙ্খলা কেন হচ্ছে? বিকজ হয়তো যে সমস্ত যাত্রী ওই যে ফ্লাইটগুলো ডিসরাপ্টেড হয়ে গেছে, সেই ফ্লাইটগুলো যারা যেতে পারে নাই তাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, এবং সেই অ্যাডজাস্ট করাটা কিন্তু একটা সোজা কাজ না। এখানে তাকে বিভিন্ন কানেক্টিং ফ্লাইটেরও ব্যাপার আছে। সো এইটা আপনাকে সময় দিতে হবে। বাট আমি শিওর যে প্রত্যেকটা এয়ারলাইন্সই তাদের স্ট্যান্ড বাই প্ল্যান থাকে, সেই অনুযায়ী তারা এটা অ্যাডজাস্ট করে নেবে, সমস্যা হবে না। ফয়েজ আহমেদ, আপনি জানেন নিশ্চয়ই, আপনি যে ভিডিওর কথা বলছিলেন তারপরে আমরা এরকম তথ্য পেয়েছিলাম যে মেট্রো রেল, বিভিন্ন সামরিক স্থাপনা, হাসপাতাল, সব জায়গায় হামলা হতে পারে। কিন্তু যাই হোক, হামলা হোক আর অগ্নিকাণ্ড যেটাই হোক, এই জায়গাতে নিশ্চয়ই আপনারা অ্যালার্ট আছেন। অবশ্যই। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নাশকতা নাকি অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, এটি আসলে যে পরিমাপেই হোক, বিষয়টি অগ্নিকাণ্ডে আমাদের বিশাল ক্ষতি হয়ে গেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা কিভাবে মোকাবেলা করা যাবে সেই জায়গাটি যেমন ভাবতে হবে। একটি বিষয়ে আমরা অন্তত এগিয়ে আছি এবার, এই গেল 1-1.5 বছরের সরকারের সময়, যে কেউ ব্লেম গেম খেলছে না, মানে সুনির্দিষ্টভাবে, যৌক্তিক বা অযৌক্তিকভাবে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্লেম গেম খেলছে না, এই আশ্বাসটি পাওয়া গেল। আমরা চাই দ্রুতই এই তদন্ত কমিটির রিপোর্ট থেকে আমরা জানতে পারবো যে আসলে এটি কী ছিল, এবং মনে প্রাণে বিশ্বাস করতে চাই এটি নিছকই দুর্ঘটনা ছিল। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।